আজকে আমরা একটা স্পেশাল টপিক ম্যাক্রোফেজ নিয়ে আলোচনা করব। যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ম্যাক্রোফেজ। তো আমরা যদি দুটো প্রোটিনের কথা জানি, একটা হচ্ছে MHC1 আর একটা হচ্ছে MHC2। এই MHC1 এবং MHC2 এর মধ্যে MHC1 যেটা, এটা হচ্ছে অল নিউক্লিয়েটেড সেল এক্সপ্রেস করে। অল নিউক্লিয়েটেড সেল, এবং এই অল নিউক্লিয়েটেড সেল যে এক্সপ্রেস করে, এটা রিকগনিশন হয় কার দ্বারা? সাইটোটক্সিক টি সেল দ্বারা। সাইটোটক্সিক টি সেল দ্বারা। আর এই MHC2 এটা থাকে কার মধ্যে? থাকে স্পেশালাইজড অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে। এবং এটা রিকগনিশন করে কে? রিকগনিশন করে হচ্ছে আমার হেল্পার টি সেল। হেল্পার টি সেল রিকগনিশন করবে। এখন আমরা যদি প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে আসি, এখান থেকে আসতেছে দুইটা প্রিকারসার। একটা হচ্ছে মাইলয়েড, আর একটা হচ্ছে লিম্ফয়েড। মাইলয়েড থেকে আসতেছে ইননেট ইমিউনিটির যে সেলগুলো আছে, এটা আসতেছে আমাদের মাইলয়েড থেকে। আর লিম্ফয়েড থেকে আসতেছে হচ্ছে অ্যাডাপটিভের। এখন এই যে ম্যাক্রোফেজ, এটার ডেভেলপমেন্ট যদি দেখি, তাহলে ফ্যাটাল ডেভেলপমেন্টের সময় আসতেছে হচ্ছে ইয়ক স্যাক এবং লিভার থেকে। ইয়ক স্যাক অ্যান্ড লিভার। আর যখন অ্যাডাল্ট বয়সে এটা আসতেছে হচ্ছে বোন ম্যারো থেকে। বোন ম্যারো। তো এই ম্যাক্রোফেজ বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আর কি থাকে। যেমন আমাদের ব্রেইনের মধ্যে যদি যাই, তো ব্রেইনের মধ্যে হচ্ছে মাইক্রোগ্লিয়াল সেল, এবং লাংয়ের মধ্যে এটা হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এখন তারপরে আরেকটা আছে যে আমরা যে আরও দেখি, আর অনেকের মধ্যে আছে, যেমন লিভারের মধ্যে এটা কাপ্পার সেল। তো এখন আমরা ম্যাক্রোফেজ নিয়ে আলোচনা করব। তো ম্যাক্রোফেজের আমরা যদি তিনটা ফাংশন দেখি, মানে মেইনলি তিনটা ফাংশন, এটা আমরা APC দিয়েই মনে রাখতে পারি। APC। এ দিয়ে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন, পি দিয়ে হচ্ছে ফ্যাগোসাইটোসিস, আর সি দিয়ে হচ্ছে সাইটোকাইন রিলিজ। তো আমরা প্রথম ফাংশনটা একটু নিয়ে আলোচনা করি, যে 1 নম্বরে আসতেছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন। তো আমরা যদি অ্যান্টিজেন প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করতে থাকি, তো দেখা যাবে যে কি, যে আমাদের মানে ম্যাক্রোফেজ MHC2 প্রেজেন্টেশন করতেছে। MHC2। তো MHC2 প্রেজেন্টেশন কীভাবে করে? এখানে MHC1 আছে, MHC2 আছে। যখন একটা প্যাথোজেন এক্সট্রা সেলুলার হয়, এক্সট্রা সেলুলার হলে আমাদের MHC2 যেটা আছে এটা অ্যাক্টিভ হবে। আর যদি ইন্ট্রাসেলুলার হয় তাহলে MHC1 অ্যাক্টিভ হবে। এখন ম্যাক্রোফেজে থাকে হচ্ছে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর। আর যদি একটা
প্যাথোজেন বা ব্যাকটেরিয়া হয় তার থাকে হচ্ছে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। তো প্রথমে কি হয় যে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর দিয়ে সে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নের সাথে বাইন্ড করে। বাইন্ড করার ফলে কি হয় যে আমাদের যে নেক্সট টপিকটা আছে ফ্যাগোসাইটোসিস হবে। ফ্যাগোসাইটোসিস হওয়ার পর যে সে ইনগাল্প করলো, ইনগাল্পের মাধ্যমে সে ফ্যাগোজোম তৈরি করলো। তো আমরা পরবর্তীতে কি পাই? ফ্যাগোজোম। তো ফ্যাগোজোম যখন তৈরি হয় তখন কি আসে? লাইসোজোম। তাহলে ফ্যাগোজোম এবং লাইসোজোম মিলে কি তৈরি করলো? ফ্যাগোলাইসোজোম। ফ্যাগোলাইসোজোম তৈরি হওয়ার পর এই যে লাইসোজোমে থাকা বিভিন্ন এনজাইম রয়েছে, ROS, RNS, তো এর মাধ্যমে সে ব্যাকটেরিয়াটাকে মানে প্যাথোজেনটাকে বা ব্যাকটেরিয়াটাকে ছোটো ছোটো পেপটাইডে পরিণত করে। এটা মাথায় রাখতে হবে যে ছোটো ছোটো পেপটাইড, ছোটো পেপটাইড। এই যে ছোটো ছোটো পেপটাইডে পরিণত করলো, এই ছোটো ছোটো পেপটাইডগুলো এখানে আর কি আমরা এই একটা স্থানে থাকি যে ছোটো ছোটো পেপটাইডে পরিণত করলো। আর আমরা এটা একটা ঘটনা এবং দ্বিতীয় ঘটনায় যাই। দ্বিতীয় ঘটনায় কি যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কিন্তু আমরা কি যে ফ্যাগোলাইসোজোমে আছি। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাগোলাইসোজোম। আমরা দ্বিতীয় নম্বর আরেকটা ঘটনায় আসি যে এখানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে MSC1 এবং MSC2 থাকে। MSC1 অ্যান্ড MSC2। তো MSC1 এবং MSC2 থাকতেছে আমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো যখন এক্সট্রা সেলুলার একটা ব্যাকটেরিয়া আসতেছে তখন MSC2টা অ্যাক্টিভ হইতেছে। আর যখন ইন্ট্রাসেলুলার কোনো ভাইরাস, মানে সাপোজ একটা ভাইরাস তার ডিএনএ প্রবেশ করালো এবং প্রোটিন তৈরি করলো মানে ইন্ট্রাসেলুলারলি, তখন MSC1 অ্যাক্টিভ হবে। তো এখন আমার MSC2 অ্যাক্টিভ হলো। তো MSC2 অ্যাক্টিভ হয় সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলগি অ্যাপারেটাসে আসবে। গোলগি অ্যাপারাটাস, এবং গোলগি অ্যাপারাটাস থেকে সে সেক্রেটিং ভেসিকলে যাবে। সেক্রেটিং ভেসিকল। এবং এইখানে যদি আমরা দেখি MSC2 যে এখানে আসলো, এখানে MSC2 এর মাথায় CLIP থাকে, মানে MSC2 রিসেপ্টরের মাথায় CLIPটা অ্যাটাচ থাকে। তো এই যে সেক্রেটিং ভেসিকল, এই সেক্রেটিং ভেসিকল যখন আমার এই যে আমার যে ফ্যাগোলাইসোজোম, এই ফ্যাগোলাইসোজোমের সাথে বাইন্ড করলো, বাইন্ড করার পর কি তৈরি হলো যে আমার যে এই যে CLIP MSC2 এর মাথায় ছিল, এটা সরে যায়। সরে গিয়ে কি হয় যে ফ্যাগোলাইসোজোম যে আছে, এই ফ্যাগোলাইসোজোমে যে ছোটো ছোটো পেপটাইডগুলো আছে এগুলো MSC2 এর আসে অ্যাটাচ হয়, এবং MSC2 এর সাথে যখন ছোটো ছোটো পেপটাইড বাইন্ড করলো, ছোটো ছোটো পেপটাইড বাইন্ড করার সাথে সাথে তারা পরবর্তীতে সেল সারফেসে প্রেজেন্ট করলো। এটাই হইতেছে আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টেশন। এখন আমরা যদি পরবর্তী যে ফ্যাগোসাইটোসিস নিয়ে আলোচনা করি। ফ্যাগোসাইটোসিস, তো ফ্যাগোসাইটোসিসে প্রথমে কি হয় যে ম্যাক্রোফেজটা যায়, ম্যাক্রোফেজটা প্যাথোজেনের কাছে যায়। তো প্যাথোজেনকে সে সাধারণত চিনতে পারে না। প্যাথোজেনকে চিনতে হলে সে অপসোনাইজেশনের মাধ্যমে চেনে। অপসোনাইজেশন। তো অপসোনাইজেশন কার মাধ্যমে করে? C3b এবং ইমিউনোগ্লোবুলিন সাধারণত G এর মাধ্যমে সে অপসোনাইজ করে। আর এদেরকে কী বলে? অপসোনিন।
যে এইটা যদি একটা ম্যাক্রোফেজ হয়, সাপোজ এটা একটা ম্যাক্রোফেজ, তো ম্যাক্রোফেজে এটা হতেছে যে এফসি পোর্শন, আর এটা হচ্ছে C3b এর রিসেপ্টর, আর এটা হচ্ছে দুটো হচ্ছে প্যাথোজেন, আর এটা হচ্ছে C3b, আর এটা হচ্ছে IgG। তো আমার ম্যাক্রোফেজটা কি সাধারণত এদের মাধ্যমে প্যাথোজেনটাকে চিনতে পারলো। তো চেনার পর কী করলো, প্যাথোজেনটাকে এনগাল্প করলো। প্যাথোজেনকে যখন এনগাল্প করলো, তারপরে যে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে এনগাল্প করলো, তারপরে ফ্যাগোজোম তৈরি হলো। ফ্যাগোজোম তৈরি হওয়ার পর যে ফ্যাগোলাইসোজোম তৈরি হয়, আমরা আগেই দেখছি ফ্যাগোলাইসোজোম, এখানে লাইসোজোম আসে, ফ্যাগোলাইসোজোম তৈরি হয়। তো এখানে যে ব্যাকটেরিয়াটাকে কিল করা হয় বিভিন্ন এনজাইমের মাধ্যমে, যেমন প্রোটিয়েজ, রিঅ্যাক্টিভ অক্সিজেন অ্যান্ড রিঅ্যাক্টিভ নাইট্রোজেন রেডিকেল। রিঅ্যাক্টিভ নাইট্রোজেন রেডিকেল। এখন এখানে আরও কিছু এনজাইম আছে, যে NADPH অক্সিডেজ, নাইট্রিক অক্সিডেজ সিনথেস। তো NADPH অক্সিডেজ এটা খুব ইম্পর্টেন্ট। তো এই প্রক্রিয়াটাকে পুরোটাকে বলা হয় অক্সিডেটিভ বার্স্ট। অক্সিডেটিভ বার্স্ট, বা নামটা একটু ভুল হয়ে গেল, বার্স্ট। তো যদি আমার NADPH অক্সিডেজটা না থাকে, এটা সাপোজ নাই, তখন কি অক্সিডেটিভ বার্স্টও সংঘটিত হবে না। তখন যে ডিজিজটা হয় ক্রনিক গ্রানুলোমেটাস ডিজিজ। তাহলে ক্রনিক গ্রানুলোমেটাস যে ডিজিজটা আছে, এটা কখন হবে, যদি আমার NADPH অক্সিডেজ এনজাইমটা না থাকে এবং অক্সিডেটিভ বার্স্ট সংঘটিত না হয়, তাহলে ওই ব্যাকটেরিয়াকে কিল করতে পারবে না। তো এর মাধ্যমে আমাদের ফ্যাগোসাইটোসিস সংঘটিত হচ্ছে। এবং আমরা যদি 3 নাম্বার দেখি, 3 নাম্বার যে ফাংশন ম্যাক্রোফেজের, এটা হইতেছে সাইটোকাইন প্রোডাকশন। সাইটোকাইন প্রোডাকশনে যখন প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর বাইট করলো, প্যাটার্ন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন, তো প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নের সাথে যখন বাইন্ড করলো, মিস্টেক হয়ে গেছে, প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নের সাথে যখন বাইন্ড করলো, বাইন্ড করার পর একটা সিগন্যাল জেনারেট হয়, এবং এই সিগন্যালটা কোথায় যায়, এই সিগন্যালটা যায় আছে নিউক্লিয়াসে, এবং নিউক্লিয়াসে থাকা জিন প্রোটিন তৈরি করে। এই প্রোটিনটাই হইতেছে সাইটোকাইন। এবং কী কী সাইটোকাইন তৈরি হয়, যে সাইটোকাইন ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, আর যদি ফার্দার ইনফ্লামেশন হয় তখন আরও ইন্টারলিউকিন 8। তো এই সাইটোকাইনগুলো প্রোডাকশন করে, এই সাইটোকাইনগুলোর আরও বিভিন্ন ধরনের কাজ আছে। তো আমরা এ পর্যন্তই হচ্ছে ম্যাক্রোফেজের নর্মালি যে কথাবার্তা। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আদার যে সেলগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের কোন কোন টপিক জানতে আগ্রহী বা সমস্যা রয়েছে, এগুলো অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন।
তাহলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে সেই সব ভিডিও নিয়ে আসতে পারি।